দর্শক বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো চলুন বিভিন্ন স্বনামধন্য পত্র পত্রিকায় প্রকাশিত কয়েকটি বিশেষ খবর দেখে নেওয়া যাক। প্রতিবাদী কলমে প্রকাশিত বিশেষ খবরটি হলো সোজা সাপটা ঘরে যখন চাকুরি। এ রাজ্যে মন্ত্রী বিধায়ক শাসক দলের নেতা নেত্রীদের ঘরে চাকুরি। সরকারি সুযোগ সুবিধা উচ্চশিক্ষায় কোটা যাওয়া দিন দিন উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হচ্ছে। বাদ যাচ্ছে না শাসক দলের নেতা মন্ত্রীদের পরিবারের লোকদের চাকুরিতে পুনর্নিয়োগ। যতদিন মন্ত্রী বিধায়ক বা দল ক্ষমতায় থাকবে ততদিন বয়স হয়ে গেলেও তাদের চাকুরির মেয়াদ শেষ হবে না। রাজ্যে শিক্ষিত বেকারের অভাব নেই, কিন্তু দেখা যাচ্ছে যে কৌশলে সবচেয়ে বেশি সুবিধা নিচ্ছে শাসক দলের নেতা মন্ত্রী বিধায়কদের পরিবারের সদস্যরা। নিন্দুকেরা বলেন, তড়িঘড়ি আইজিএম হাসপাতালের দালান দখল করে ডেন্টাল কলেজ খোলার পেছনে নাকি রয়েছে শাসক দলের শীর্ষ নেতৃত্বের আত্মীয় স্বজন এবং পরিবারের সদস্যদের পুনর্বাসন। জানা গিয়েছে, বর্তমান সময়ে রাজ্যের শাসক দলের শীর্ষ নেতৃত্বের বেশ কয়েকজন আত্মীয় স্বজন দাঁতে ডাক্তার হয়ে বেকার বসে আছেন। তাদের ভবিষ্যতে চিন্তা করেই নাকি তড়িঘড়ি আইজিএম হাসপাতালের বিল্ডিং দখল করে রাজ্যে চালু করা হয়েছে ডেন্টাল কলেজ। সূত্রে দাবি, এই ডেন্টাল কলেজ খোলার অনুপ্রেরণা নাকি নেতা মন্ত্রী বিধায়কদের পরিবার থেকে পাওয়া গিয়েছে। সুতরাং যাদের জন্য ডেন্টাল কলেজ খোলা, যাদের ভবিষ্যৎ সুন্দর করার চিন্তাভাবনা শাসকের, তাদের জন্য সরকারি চাকুরি নির্দিষ্ট থাকা তো স্বাভাবিক। শাসক দলের নেতা মন্ত্রী বিধায়কদের ঘরের লোকদের নিজেরা না দেখলে কে দেখবে? সুতরাং সুযোগ সৃষ্টি করে হলেও ঘরের লোকদের আগে চাকুরি দিতে হবে। বর্তমান সরকার তাই হয়তো করছে। হয়তো বেসরকারি মেডিকেল কলেজ স্থাপনের পেছনেও ঘরের লোকদের কথা ভাবা হচ্ছে। সেখানে হয়তো দেখা যাবে যে প্রভাবশালী নেতা নেত্রীদের ঘরের লোক অতি সহজেই চিকিৎসক হিসেবে চাকুরি পেয়ে যাচ্ছেন। ঘরের লোকদের কথা চিন্তাভাবনা তাই শুরু হয়েছে এবং গুরুত্ব পাচ্ছে। দেশ কি বড় ধরনের সংঘাতের দিকে এগুচ্ছে? দেশ যে এক বড় ধরনের সংঘাতের দিকে এগুচ্ছে তার ইঙ্গিত স্পষ্ট হয়ে ওঠে সংসদে রাষ্ট্রপতির অভিভাষণের জবাবে প্রদত্ত প্রধানমন্ত্রীর বক্তব্যের মাধ্যমে। সংক্ষেপে সেই আখ্যানটি হলো, মোদিজির দাবি তিনি দেশকে উন্নয়নের স্রোতে এগিয়ে নিয়ে যাওয়ার অব্যাহত প্রচেষ্টা করে চলেছেন। আর বিরোধীরা ষড়যন্ত্র করে সেই উন্নয়নের ধারাকে ডিট্রেক্ট করে দেওয়ার চেষ্টা করছে এবং এই কাজে বিদেশি শত্রু শক্তিও সহায়তা করছে। মোদিজি তাদের সফল হতে দেবেন না। আবশ্যক অনুসারে ইটের জবাব পাটকেল দিয়ে দেবেন। প্রধানমন্ত্রীর দাবি, বিরোধীদের এইসব অপচেষ্টার ফলে সেনাবাহিনীর মনোবল হ্রাস পাচ্ছে। মুখে সেই কথা উচ্চারণ না করলেও এটি ছিল অগ্নিবীর প্রকল্প নিয়ে বিরোধীদের সমালোচনার জবাব। তিনি জনগণকে ওদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। এমনকি তিনি লোকসভার স্পিকারের প্রতি আহ্বান জানিয়েছেন, বালক বুদ্ধি মনে করে মাফ করে না দিয়ে যেন ওর বিরুদ্ধে কঠিন ও কঠোর ব্যবস্থা গ্রহণ করেন। অর্থাৎ প্রধানমন্ত্রীর কথায় খোলামেলা অর্থ হচ্ছে, স্পিকার যেন বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে অনুশাসনমূলক ব্যবস্থা গ্রহণ করেন। তবে দেশে যে অমৃতকালে ভালোই সুশাসন চলছে তার অন্যতম এক উদাহরণ হচ্ছে হাতরাসের ঘটনা। হাতরাস দুর্ঘটনা শতাধিক দরিদ্র হতভাগ্য মানুষের জীবন কেড়ে নিয়েছে। সবচেয়ে বেদনাদায়ক বিষয়টি হলো, দলিত সম্প্রদায়ের উপর বিরূপ প্রভাব পড়ার ভয়ে কেউ ঘটনার মূল নায়ক তথাকথিত ভুলে বাবার বিরুদ্ধে কিছু বলতে সাহস পাচ্ছেন না। অবশ্য কেবল মায়াবতী দলিত সম্প্রদায়ের লোকদের এই ধরনের বাবাদের থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন। সেই সঙ্গে তিনি ক্ষমতার শক্তি দিয়ে নিজেদের ভাগ্য পরিবর্তন করার লক্ষ্যে তার দল বিএসপিতে যোগদান করার আহ্বান জানিয়েছেন। এই ধরনের বাবাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের তিনি দাবি জানিয়েছেন সরকারের প্রতি। আসলে যখন থেকে দেশে হিন্দুত্বের উত্থান শুরু হয়েছে, এক ধরনের ভেগধারী বাবাদের বন্যা বইতে শুরু করেছে। হাতরাস ঘটনার সাথে সংশ্লিষ্ট ব্যাগধারী বাবার সুরক্ষা দেওয়ার লক্ষ্যে ক্ষমতাসীন দলের জনৈক নেতা বরং বলেছেন যে এই বাবাজির প্রভাবের ফলে অত্র এলাকায় ধর্মান্তকরণ বন্ধ হয়ে গিয়েছে। অর্থাৎ এই ধরনের ভেগধারী বাবাদের অবস্থানের স্বীকৃতি ক্ষমতাসীন দলের
এই নেতার কথায় পরিস্ফুট হয়ে উঠেছে। এই কথায় এক প্রকার নিশ্চিত যে যোগী সরকার দুর্নীতিবাজ বাবাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে যাচ্ছে না, বরং তাদের দুটি কাজে ব্যবহার করতে চাইবেন। প্রথমত, হিন্দুদের এজেন্ডাকে এগিয়ে নিয়ে যেতে এবং দ্বিতীয়ত, নির্বাচনে এদের প্রভাবকে ব্যবহার করে নির্বাচনী ফায়দা হাসিল করতে। যেমনটা রাম রহিমকে বারবার পেরুলে মুক্তি দিয়ে নির্বাচনে তাকে ব্যবহার করা হয়ে আসছে। দেশের বিভিন্ন স্থানে ব্রিজ ভেঙে পড়া, বিভিন্ন বিমানবন্দরের টার্মিনাল ভেঙে যাওয়া, হুড়মুড় করে বৃষ্টির জল পড়ে টার্মিনালের ভেতরে প্রস্রবণ বয়ে চলা, বন্দে ভারত ট্রেনের অভ্যন্তরে টুপটুপ করে জল পড়া, এমনকি রাম মন্দির লিকেজ এবং রামপথের গর্তসমূহ দুর্নীতিমুক্ত সুশাসনের অপর সব উদাহরণ। আসলে উত্তরপ্রদেশের 10টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন এবং এই বছর অনুষ্ঠিতব্য বিধানসভা নির্বাচন সমূহ ক্ষমতাসীন সরকারের নতুন ইনিংসের লিটমাস টেস্ট হতে চলেছে বলে ধারণা করা হচ্ছে। এইসব উপনির্বাচন এবং বিধানসভা নির্বাচনের ফলাফল জাতীয় রাজনীতির পরবর্তী উন্নয়নকে গভীরভাবে যে প্রভাবিত করবে সেই কথা নিশ্চিত। খবর আসছে যে মহারাষ্ট্রে জোটের নতুন সমীকরণ তৈরি হচ্ছে। এতে বিরোধী জোট আরও শক্তিশালী হবে বলে আশা ব্যক্ত করা হচ্ছে। অপরদিকে হরিয়ানায় বিরোধীদের মনোবল তুঙ্গে। কৃষকদের আন্দোলন, অগ্নিবীর প্রকল্পের বিরোধিতাকারী যুবক শ্রেণী এবং মহিলা কুস্তিবীরদের প্রতি অপমানে বিক্ষুব্ধ সমাজের সমর্থন বিরোধীদের প্রতি রয়েছে। ঝাড়খণ্ডে হেমন্ত সোরেন শুধু জেল থেকে মুক্তি পাননি, আবার মুখ্যমন্ত্রীর পদ গ্রহণ করেছেন। তার জামিন প্রদানের সময় হাইকোর্টে যে মন্তব্য করেছে তার মাধ্যমে পুরো সমাজের কাছে এই বার্তা পৌঁছে গিয়েছে যে তার বিরুদ্ধে মিথ্যা এবং ভিত্তিহীন মামলা করা হয়েছিল। সোরেনের কারাবাসের সময়ই ইন্ডিয়া জোট ঝাড়খণ্ডের 5টি উপজাতি অধ্যুষিত সংরক্ষিত আসনের সব কয়টিতেই জয়লাভ করেছে। এই থেকে অনুমান করা যায়, বিশেষ করে আদিবাসীদের মধ্যে তার গ্রেফতারের বিরুদ্ধে বিরূপ প্রতিক্রিয়া কতটা বিদ্যমান ছিল। এই পরিস্থিতিতে সমাগত বিধানসভা নির্বাচনেও জোট যে ভালো ফলাফল প্রদর্শন করতে যাচ্ছে সেই কথা এক প্রকার নিশ্চিত। পরবর্তী রাউন্ডে হবে দিল্লি বিধানসভা নির্বাচন। প্রসঙ্গত, আগের মতোই এইবারের লোকসভা নির্বাচনেও দিল্লির সবকটি আসনেই বিজেপি জয়ী হয়েছে। কিন্তু এই কথা কে না জানে যে লোকসভা এবং বিধানসভা নির্বাচনের প্রাসঙ্গিকতা হয়ে থাকে ভিন্ন, তাই বিভিন্ন জনগণের ভোটের ধরনও ভিন্ন হয়েছে। যদিও তৃণমূল পর্যায়ে উভয় দলের নেতাকর্মীদের পারস্পরিক কোন্দলকে এই ধরনের দুর্বল কর্মকাণ্ডের জন্য দায়ী করা হচ্ছে। এমনকি আম আদমি পার্টির ভোটারদের স্থানান্তর করতে অক্ষমতার ফলে চাঁদনি চকের মতো ভালো আসনেও কংগ্রেস বিজয় সূচিত করতে পারেনি। সমাগত সময়ে অনুষ্ঠিতব্য নির্বাচনসমূহে যদি বিজেপির পারফরমেন্স খুব ভালো হয় তাহলে রক্ষে। গণরায় যদি বিজেপির বিরুদ্ধে যায়, এনডিএ জোটের উপর তার সরাসরি প্রভাব পড়বে। তখন শুরু হবে উত্তেজনার নতুন নতুন অনেক নোংরা কৌশল। সম্ভবত এইসব কৌশলের পটভূমি ইতিমধ্যে তৈরি করা প্রারম্ভ হয়ে গিয়েছে। দুই সুযোগ সন্ধানী জোট নেতা নাইডু এবং নীতিশ তাদের দাবি দেওয়ার বহর ইতিমধ্যে তুলে ধরতে শুরু করেছেন। তাদের দাবিগুলো নিয়ে সরকার যেমন কঠোরতা দেখাতে পারবে না, তেমনি তাদের সকল মামার বাড়ির আবদার পূরণ করাও সম্ভব হবে না। কেননা তাদের দাবিগুলো মেনে নেওয়া হলে অপর রাজ্যগুলো পশ্চাৎপদতার ভিত্তিতে নিজেদের দাবি তুলে ধরতে আরম্ভ করবে। অন্যদিকে নিজেদের স্বার্থ আদায় না হলে জোট সরকারের শরিক এই দুই নেতাই সরকারের সামনে বড় হুমকি হয়ে দাঁড়াতে পারেন। মোট কথা, আগামী দিনে জাতীয় রাজনীতিতে স্পষ্টতই নতুন মেরুকরণের সম্ভাবনা প্রকট হয়ে উঠছে। সরকার যদি সম্ভাবনা মেরুকরণের প্রক্রিয়া দুঃসাহসিকতার সাথে মোকাবেলা করতে যায়, তাহলে বিরোধী দলসমূহের সঙ্গে সঙ্গে সুশীল সমাজ এবং গণ আন্দোলনের শক্তিগুলো আরও সক্রিয় হয়ে উঠবে। এমতাবস্থায় সরকারের সামনে শ্যামরাকি না কোলরাকি পরিস্থিতি তৈরি হবে, যা সরকারকে সংকটের মধ্যে ফেলে দিতে পারে। আদালত অবমাননায় অব্যাহতি পাচ্ছেন না 3 শীর্ষ আমলা। আদালত অবমাননার মামলা থেকে অব্যাহতি পাচ্ছেন না রাজ্য প্রশাসনের 3 শীর্ষস্থানীয় আমলা। তাদের অব্যাহতির আবেদন খারিজ করে দিয়েছেন ত্রিপুরা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। জুটমিল সংক্রান্ত মামলায় এই 3 শীর্ষস্থানীয় আমলা আদালত অবমাননার মামলা থেকে অব্যাহতি পেতে আবেদন করেছিলেন।
কিন্তু উচ্চ আদালত তাদের আবেদন মানেননি। এর ফলে জুট মিলের এমডি, শিল্প দপ্তরের সচিব এবং অর্থ সচিবকে আদালত অবমাননার মামলায় অভিযুক্ত হিসেবেই থাকতে হবে। জুট মিলের শ্রমিক কর্মচারীদের 1 জানুয়ারি 1996 থেকে সংশোধিত বেতনক্রম, বিভিন্ন ভাতা সমেত প্রদানের জন্য উচ্চ আদালতের নির্দেশ এখন অবধি পুরোপুরি কার্যকরী করেনি রাজ্য সরকার ও জুট মিল কর্তৃপক্ষ। ত্রিপুরা উচ্চ আদালতের একক বিচারপতি 4 সেপ্টেম্বর 2018 প্রদত্ত রায়ে বেতন ভাতার প্রশ্নে জুট মিলের শ্রমিক কর্মচারীদের দীর্ঘদিনের বঞ্চনার অবসানে নির্দেশ দিয়েছেন যে 1 জানুয়ারি 1996 থেকে জুট মিলের শ্রমিক কর্মচারীদের সংশোধিত বেতনক্রম সহ বিভিন্ন ভাতা সমেত প্রদান করতে হবে। একক বিচারপতির রায়ের বিরুদ্ধে জুট মিল ও রাজ্য সরকার আপিল করেছে।